খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আজকের আয়োজনে আলোচনার বিষয়বস্তু দলবদল ও ওয়ান ডে সিরিজ। তবে আলোচনায় যাওয়ার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিতে চাই। শনিবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। 2 দিনের এই আয়োজনের প্রথম দিনে তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে আবাহনী, মোহামেডানের মতো জায়ান্টরা। মাহমুদুল্লাহ, শামীম পাটোয়ারিদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছে প্রাইম ব্যাংকও। দলবদলের দ্বিতীয় শেষ দিনে আজকেও ব্যস্ত সময় কাটাবে ক্লাবগুলো। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদে অন্তত 250 জনের আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আবেদনকারী কোচের বেতন নিয়েও বাড়তি ভাবনা আছে বাফুফের। যদিও সহসভাপতি ফাহাদ করিম যোগ্য কোচের জন্য ভাঙতে চান বাজেটের সীমারেখা। দেখছিলাম শিরোনাম, এবার আলোচনায় ফিরতে চাই। দলবদল ও ওয়ান ডে সিরিজ নিয়ে আলোচনা করবো। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী জুবাইর আহমেদ। স্বাগত আপনাকে। প্রিমিয়ার লিগ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কেটেছে অ্যাডহক কমিটির বর্তমানে বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় দলবদলের বিষয়টা শুরু হয়েছে গতকাল শনিবার থেকে, এবং আজকেও দলবদলের বেশ কিছু চেঞ্জেস আমরা হয়তো বা দেখতে পাবো। এবং গতকাল 79 জন ক্রিকেটারের যে একটা রদবদলের বিষয়টা, সেটা আমরা দেখেছি, এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা বা তারকা প্লেয়াররা বিভিন্ন দলে জায়গা করে নিয়েছেন। আমরা একটু দলবদলের যে চিত্রটা সেটা একটু দেখতে চাই, দেখার পরে তারপরে আমরা আলোচনায় আসবো। জুবাইর, বেশ কয়েকজন আমরা দেখেছি যে সৌম্য সরকার কিংবা শান্তর মতো খেলোয়াড়েরা কিন্তু আবাহনীতেই খেলছেন। শান্ত তো রেগুলারলি আবাহনীতে খেলে থাকেন। সৌম্য সরকার পরবর্তীতে কালকে যুক্ত হয়েছেন। এছাড়াও খালেদ আহমেদের নামটা আমরা বলতে পারি। আবাহনীতে আরও আছেন জাকির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, তিনিও জাতীয় দলে আছেন। সাব্বির রহমান যুক্ত হয়েছেন, যিনি বেশ কিছুদিন ধরেই আসলে লাইমলাইটের একটু বাইরেই আছেন। মোহামেডানে এনামুল হক বিজয়, যিনি ডিপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। অন্যদিকে নাইম শেখ, ডিপিএল এর সবচেয়ে কি বলবো পারফর্মার আর কি, ডিপিএল এ যারা নিয়মিত পারফর্ম করে থাকেন। রিপন মন্ডল রয়েছেন, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন। এছাড়াও ঢাকা লিওপার্ড, নতুন নবাগত এই টিমটা এবার দল কিনেছে, এবং মমিনুল হক, মোহাম্মদ মিথুন, জাওয়াদ আবরার, আল ফাহাদ, হাসান মুরাদদের নিয়ে বেশ তরুণ একটা দল গড়েছে। প্রাইম ব্যাংকের কথা যদি বলি, সবচেয়ে ব্যালেন্সড সাইড আমার কাছে মনে হয়েছে মাহমুদুল রিয়াদ, তানজিম সাকিব, শামীম পাটোয়ারি, আকবর আলী, রিজান হোসেন। মিডিল অর্ডারে পাটোয়ারি এবং মাহমুদুল রিয়াদ থাকে, তাদের ডেপটা একটু বাড়বে। সিটি ক্লাবের কথা যদি বলি, আহরার আমিন, আব্দুল গাফফার, মেহেদি মারুফ, নিহাদুজ্জামান, তৌফিক আহমেদ। আপনার কাছে জুবাইর জানতে চাই যে দলবদলের যে রেশিওটা আপনি গতকাল দেখেছেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত যেই তথ্য রয়েছে, কোন দলকে সবচেয়ে ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে? ব্যালেন্স সেই হিসাব করলে মোহামেডানের প্রচুর প্রুভেন প্লেয়ার আছে। আমরা যখন এনামুল হক বিজয়কে একটা টিমে পাবো, আমরা যখন নাইম শিক্ষা একটা টিমে পাবো, আমরা যখন পারভেজ হোসেন ইমনকে একটা টিমে পাবো, টপ অর্ডার একেবারে স্টার প্যাকড একটা টিম। এবং নাইম শেখ আপনি যতই আন্তর্জাতিকে রান না পান বা বিজয়ের ক্ষেত্রেও আন্তর্জাতিকে যাই করুক, তারা ঘরোয়াতে একেবারে প্রুভেন প্লেয়ার, এটা মেনে নিতেই হচ্ছে। সুতরাং মোহামেডানকে একেবারে খুবই শক্তপোক্ত একটা টিম। বিশেষ করে রিশাদ যখন আপনার টিমে থাকবেন, পেস অ্যাটাকও তাদের বেশ ভালো, সেটা বলা যায়। আবাহনীর পেস অ্যাটাকটা কিন্তু চোখে পড়ার মতো। রোহান আব্দুল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, খালেদ আহমেদ, এবং এই যে আবাহনীর যে পেস অ্যাটাকটা, এটার সঙ্গে যদি মোসাদ্দেক সৈকত, শান্ত তারা যদি ক্লিক করতে পারে, তাহলে আবাহনী খুব ভালো একটা ফাইট দেবে। প্রাইম ব্যাংকের কথা আলাদা করে বলতেই হচ্ছে। প্রাইম ব্যাংকের এবারে টিমটা দুর্দান্তভাবে সাজিয়েছে তারা। মাহমুদুল্লাহ রিয়াদকে তারা নিয়েছে, আর রিজান আন্ডার 19 সার্কিটে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার একজন, এবং রিজানের স্পিনটাও কিন্তু খুব কার্যকরী। সো রিজান মাহমুদুল্লাহর সঙ্গে তারা যখন যেই টিমটা দাঁড় করাচ্ছে প্রাইম ব্যাংক, সেটা একটা ভালো টিম। তবে এই যে বাংলাদেশের ক্রিকেটীয় সার্কিট বলি বা ফুটবল বলি বা বাংলাদেশের ক্রীড়াঙ্গন, আবাহনী মোহামেডান তো বড় না। সো আবাহনী মোহামেডান তাদের সেই নামের প্রতি সুবিচারটা খুব ভালোভাবে করতে পেরেছে। প্রাইম ব্যাংক একটা জিনিস থাকবে। আর অবভিয়াসলি ঢাকা লেপার্ড, তারা কিভাবে টিমটাকে সাজাচ্ছে। লিজেন্ডস অফ রূপগঞ্জে কিন্তু মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন, এবং বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন দাসও আছেন। সো এই লিজেন্ডস অফ রূপগঞ্জকেও কিন্তু একটা আপনাকে গণনার মধ্যে রাখতে হবে। সো বলা যেতে পারে যে ব্যালেন্স টিম মোটামুটি সবাই করার ট্রাই করেছে। বেশ কিছু ক্লাব হয়তো পিছিয়ে আছে। সিটি ক্লাবের ক্ষেত্রে নিহাদুজ্জামান বা আব্দুল গাফফার সাকলাইন হয়তো বা তাদের সবচেয়ে বড় নাম হবেন, কিন্তু তৌফিক আহমেদরা কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু সময় কিছু ঝলক দেখাতে পারেন। সেটা অবশ্যই তার একটা আন্ডারডগ হিসেবে। এবার তো রেগুলেশন পর্ব বা হচ্ছে সুপার পর্ব কিংবা হচ্ছে না, রাউন্ড রবিন লিগে খেলা হবে, সেক্ষেত্রে কি প্রিমিয়ার লিগের জৌলুস একটু কমবে কিনা? অবশ্যই, কারণ একটা
একটা ক্রিকেট লিগের সবচেয়ে বড় আবেদনটাই হচ্ছে কারা রেলিগেশনে যাচ্ছে, কারা নতুন করে আসবে। এই লড়াইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং শুধুমাত্র সুপার লিগ এবং রেলিগেশনের ব্যাটেলটা না থাকার কারণে কিন্তু প্লেয়াররাও অনেক কম দামে দল পাচ্ছেন। অন্যান্য সময় যারা হয়তো বা 25 লাখ বা 30 লাখ টাকা যেত, তারা অনেক কমে এবার দল নিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মাঠে খেলাটা ফিরছে, কিন্তু ক্রিকেটারদের জন্য এটা হ্যাম্পার হচ্ছে। ক্রিকেটারদের মধ্যে এক ধরনের কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু খেলাটা যে মাঠে করাচ্ছে এটা হয়তো সবচেয়ে পজিটিভ দিক। হ্যাঁ, অবশ্যই জুবাইর, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, এখন মাঠের আয়োজনে ফিরছে একটু পরে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। জুবাইর, 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে অপ্রত্যাশিতভাবে। ম্যাচের অনেকটা সময় ম্যাচ হাতের মুঠোয় ছিল, কিন্তু যেই মিডল অর্ডার নিয়ে আমরা আসলে অনেক বেশি কথা বলি, সেই মিডল অর্ডারই আবার ফ্লপ করেছে। তাদের যে রেসপন্সিবিলিটি সেটা পরিপূর্ণভাবে পালন করতে, বিশেষ করে আফিফ হোসেনের কথা যদি বলি, তার 49 বলে 27 রানের একটা ইনিংস। ওই সময় তিনি যদি একটু হয়তো বা 100 স্ট্রাইক রেটে ব্যাটিংটা করতেন, পরবর্তীতে যারা ব্যাটিং করেছেন বা তাওহিদ হৃদয়ের জন্য কাজটা হয়তো বা আর একটু সহজ হয়ে যেত। একই সঙ্গে বাংলাদেশের স্টার্টিংয়ের কথা যদি বলি, আমরা খুব দ্রুতই 2টা উইকেট হারিয়ে ফেলেছি। শান্তর যদি আমি কথা বলি, তাহলে ভেতরে ঢোকা বল যেগুলো, সেগুলোতে তার যে দুর্বলতা সেটা কিন্তু প্রকট হয়ে উঠছে আবারও। এতদিন যে আসলে ম্যাচের বাইরে ছিল, এই সময়টা আসলে কি কাজ করলেন তাহলে? শান্তর ক্ষেত্রে যে জিনিসটা বলা যেতে পারে, শান্তর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যখনই তার ব্যাটিং দেখছি, সম্ভবত ল্যাক অফ কনফিডেন্স। শান্তকে তার আমরা ঠিক 2 বছর আগে শান্তকে যেভাবে দেখতাম, ঠিক তেমনটা কিন্তু শান্তকে দেখা যাচ্ছে না, ল্যাক অফ কনফিডেন্স। এবং এই ব্যাপারে শান্তরই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে পরিচিত কোচ হান্নান সরকারের সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি একটা জিনিস বলেছিলেন যে ক্যাপ্টেন্সি থাকাকালে শান্ত খুব বেশি প্রাণবন্ত থাকেন, খুব আত্মবিশ্বাস থাকেন এবং সেটা এনজয় করেন। সো ইভেন ক্যাপ্টেন্সি চলে যাওয়ার পর থেকে শান্তর ব্যাটেও কিন্তু রান করা চলছে। এবং এই ক্ষেত্রে এবারে ঢাকা প্রিমিয়ার লিগটা কিন্তু শান্তর জন্য একটা অ্যাসিড টেস্ট। এই কারণে বাংলাদেশ সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে কিভাবে যাবে সেটার যদি আমরা একটা প্রিপারেশন নেই, তখন একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ 4টা পেসার নিয়ে যাবে, তার মানে আমাদের ব্যাটসম্যানদের উপর অনেক বেশি নির্ভর করতে হবে। শান্ত নিজেকে সেই সাউথ আফ্রিকা কন্ডিশনের জন্য সেখানে কতটা নিজেকে প্রিপেয়ার করছে সেটার একটা বড় মঞ্চ হয়ে যাবে এবারে ডিপিএল। ভেতরে ঢোকা বলের যে কথাগুলো বলছি, ইনসুইং বলগুলোতে বাংলাদেশের প্রবলেম সব অনেক আগে থেকে ছিল। বর্তমান যিনি বিসিবি সভাপতি, তাকেও আগামী ওয়ানডে বিশ্বকাপে তো এটাই বাংলাদেশের বাহাতি ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা বরাবরই দেখেছি যে তাদের উইকনেসগুলো। এবং বাংলাদেশ ব্যাটিং লাইনটা যেহেতু একটু বাহাতি নির্ভর, সুতরাং ইনসুইং বলগুলোতে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে বেশ আগে থেকে। এই জায়গাগুলোতেই বাংলাদেশে এখন কিন্তু বাংলাদেশের পেসার কিন্তু কম নেই, কোয়ালিটি পেসার বাংলাদেশে এই মুহূর্তে আছে। বাংলাদেশের পিচগুলোকে যদি আমরা আরেকটু ডেভেলপ করতে পারি, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ঘরোয়া ক্রিকেটের পিচগুলোকে যদি ইমপ্রুভ করতে পারি, তাহলে হয়তো বা এই যে ডিপিএলটা তারা খেলবেন এবং সেটা যদি তারা কন্টিনিউ করতে পারেন, সেটা হয়তো বা তাদের এই পেস বোলিংয়ের বিপক্ষে যেতে সহজ হবে। যে নেক্সট যে প্রশ্নটা চলে আসে আফিফ হোসেন ধ্রুব, আফিফ হোসেন ধ্রুবকে বাংলাদেশ ক্রিকেট বারবারই কেন ফিনিশার রোলের জন্য ট্রাই করে যাচ্ছে, আই ডোন্ট নো। এটা বাংলাদেশের নির্বাচক এবং কোচিং প্যানেলে সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে জোর করে একটা ভূমিকায় দিয়ে দেওয়া যায়, একটা ভূমিকায় দিয়ে দেয়, বাট হি ইজ নট প্রুভেন ফর দিস। ঘরোয়া ক্রিকেটে তিনি 4 বা 5-এ খেলেন, যদিও পজিশন একজন আন্তর্জাতিক মানের যিনি ব্যাটার, তার কোয়ালিটি এই কোয়ালিটি থাকা উচিত যে তিনি দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করবেন, যেটা আমরা মাহমুদুল্লাহ রিয়াদ থেকে দেখেছি। এবং সে কারণে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সবচেয়ে বেশি মনে রাখেন। কিন্তু একটা জিনিস দেখবেন যে এই জায়গাগুলোতে আফিফের নিজেরও যেমন নিজেকে প্রিপেয়ার করা উচিত যে আমি 6 নম্বরে কীভাবে খেলবো। তিনি যদি ঘরোয়া ক্রিকেটে গিয়ে তার টিম ম্যানেজমেন্টকে বোঝাতে পারেন যে হ্যাঁ আমার 6 নম্বরে নিজেকে প্রিপেয়ার করা উচিত, এই সদিচ্ছাটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে থাকতে হবে। এটা যতদিন পর্যন্ত গ্রো না করবে, আলটিমেটলি আমরা এই ধরনের ব্যাটিং নিয়ে আপনার কাছে আরো একটু আসবো। সেটা হচ্ছে সাইফ হাসান, তিনি তো 50 করলেন, হাফ সেঞ্চুরি করলেন, করার পরে তিনি কিন্তু সেট হয়েও আউট হয়ে গেলেন পুল করতে গিয়ে। লিটন কুমার দাস আবারও সেই 40 ইনিংস খেলে 50 করতে পারলেন না, বড় ইনিংস খেলতে ব্যর্থ। এবং যদি তাওহিদ হৃদয়ের কথা বলি, ওই জায়গায় বিশ্বের অন্যান্য ভালো দলের কথা যদি আমরা বলি, তাদের যে রোল থাকে মিডল অর্ডারের ব্যাটারদের, সেই জায়গাটাই কিন্তু আমরা দেখি যে তাওহিদ হৃদয় হয়তো বা ম্যাচটা শেষ করে আসা দরকার ছিল, কিন্তু দেখলাম যে তিনি নন স্ট্রাইক প্রান্তে আসলে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা মনে হয়েছে খেলা দেখে। আপনার কাছে কি মনে হয়? টেইল্যান্ডারদেরকে নিয়ে কীভাবে ব্যাটিং করতে হয় সেটা সম্ভবত বাংলাদেশ কখনোই প্রপার সেভাবেই করতে পারেনি। আমরা এর আগে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা প্রায় দেখতাম যে তিনি অকারণে স্ট্রাইক রোটেট করছেন টেইল্যান্ডারকে নিয়ে ব্যাটিং করতে। সো টেইল্যান্ডারদেরকে নিয়ে কীভাবে ব্যাটিং করতে হয়, এই জিনিসটা একটা প্র্যাকটিস, এটা একটা মন মানসিকতার ব্যাপার। সাইকোলজিক্যাল জিনিসগুলোকে যদি আপনি ইমপ্রুভ করতে না পারেন, তাহলে খুব একটা সুবিধা হবে না। ক্রিজে সেট হয়ে আউট হয়ে যাওয়ার ব্যাপারটা, আপনি এই জিনিসটা সবচেয়ে ভালো বোঝা যায়। যদিও ওয়ানডে সিরিজ নিয়ে আলাপ করছি, কিন্তু টেস্ট থেকে একটু কথা ধার করে নিয়ে আসে। বাংলাদেশে 12 বছরের মোটে 100টা সেঞ্চুরিও কেউ হয়নি টোটাল, সব পুরো দল মিলিয়ে। এটাই সম্ভবত বলে যে বড় ইনিংস খেলার ক্ষেত্রে আমাদের কি পরিমাণ মানে অনীহা বলতে পারি, বা আমাদের কি পরিমাণ দুর্বলতা।
আপনি দেখবেন যে 150 কিন্তু অনেকেই রেগুলার বেসিসে করছেন। ওয়ানডে ক্রিকেটে প্রায় দেখা যায় 130 বা 132 ইনিংসগুলো হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। 150 বাংলাদেশের ক্রিকেটে ক্রস করতে পারাটা একটা বিশাল বড় জিনিস, যেটা আমরা রোহিত শর্মা থেকে সবসময় দেখছি। জুবাইর, মোহাম্মদ আশরাফুল কয়েকদিন আগে বলছিলেন যে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্সে কিছুটা হলে ইমপ্রুভ হয়েছে, তবে ওই যে লম্বা ইনিংস খেলার যে ব্যর্থতা সেই জায়গাটা কিন্তু এখনো ঢুকছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল এবং সালাউদ্দিনদের হয়তো আরও অনেক বেশি কাজ করতে হবে এই বিষয়টা নিয়ে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। আমরা ওয়ানডে সিরিজ শুরুর আগেই একটা কথা বলছিলাম, বারবার করে আসছিল, সেটা হচ্ছে যে অনভিজ্ঞ নিউজিল্যান্ড দল, এবং সেই দলের 8জন ক্রিকেটার একেবারেই বাংলাদেশের জন্য নতুন। কিছু কিছু ক্রিকেটারের বাংলাদেশের সাথে অভিষেক হয়েছিল 2023 সালের যেই সিরিজটা খেলা হয়েছিল সেই সিরিজে। তারপরেও নতুন প্লেয়ারদের কথা যখনই বলা হয় বাংলাদেশের জন্য একটা উদ্বেগের ব্যাপার থাকে, এবং কয়েকদিন আগেই এই শোতেই আমরা আলোচনা করছিলাম যে অনভিজ্ঞ নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটার সত্যতা বাংলাদেশের ব্যাটাররা প্রমাণ করেছে গত ম্যাচে। আপনার কাছে কি মনে হয়েছে যে মানে নিউজিল্যান্ডের পারফরমেন্সটা কেমন লেগেছে? যে তারা কি আসলে মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে, নাকি অতি সাধারণ পারফরমেন্সই বাংলাদেশের জন্য আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে? অতি সাধারণ পারফরমেন্স বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। এই জিনিসটা কে কারণে বলতে হচ্ছে, আপনি যদি আউটগুলোর ধরনটা দেখেন তাহলে এমন কোনো কিছুই ছিল না যে এখানটায় আপনার জন্য সেটা অস্বাভাবিক হয়ে যাবে। প্রথম কথাই যেটা বলতে পারে, যেখান থেকে কলাপসের শুরু, তানজিদ হাসান তাইমের ওই জায়গাটায় কোনো কারণেই ইনিংসের এত শুরুতে যখন দেখেছেন, তিনি নিজে ফেস করেছেন যে তার আগের ইনিংসে বাউন্সের একটা প্রবলেম ছিল। ওই অবস্থায় কোনো কারণেই চার্জড হয়ে ডাউন দ্য উইকেটে এসে খেলার কোনো দরকারই ছিল না, একেবারে আননেসেসারি একটা শট। এরকম অনেকটা যে 300 টার্গেটে আমরা খেলছি, 300 টার্গেটে খেলে সাধারণত এই ধরনের অ্যাপ্রোচ থাকে, কিন্তু ওই অ্যাপ্রোচটা নেওয়ার দরকার ছিল। শান্তর ক্ষেত্রে যেটা বললাম যে ভেতরে ঢোকা বলটা, তিনি তার অ্যাকচুয়ালি এই জায়গাটায় মনোযোগ দেওয়া উচিত যে আমি কোথায় ভুল করছি, নিজের ভুলটা নিজেকে সংশোধন করা উচিত। মেহেদী হাসান মিরাজ ওই জায়গাটায় যখন যেভাবে খেলছিলেন, তার উচিত ছিল ম্যাচটাকে শেষ করে নিয়ে আসা, বিকজ মেহেদী হাসান মিরাজের একটা সিরিয়াস কনসার্ন এই মুহূর্তে তার নিজেকে নিয়ে হওয়া উচিত। 2027 বিশ্বকাপে বাংলাদেশ পেস বান্ধব একটা উইকেটে খেলতে যাবে, 4জন পেসার থাকবে, সেটা অবধারিত। দলে একটা মাত্র স্পিনার থাকবে। মেহেদী হাসান মিরাজ কি শুধুমাত্র সেই একক স্পিনার হয়ে দলে থাকার মতো যোগ্য কিনা? যদি তাই না হন তাহলে তার ব্যাটিংয়ে ইমপ্রুভ করা দরকার, কিন্তু ব্যাটিংয়ে নেমে তিনি যদি অধিনায়ক হয়ে এই ধরনের একটা শট খেলেন, আই ডোন্ট নো এটাকে ক্রিকেটের ব্যাকরণে কোন ধরনের শট আপনি বলবেন। ইটস নট, বিশেষ করে ওই সময়ের প্রেক্ষাপটে। অ্যান্ড টম ল্যাথম টুক এ ভেরি গুড ক্যাচ, ওটা টম ল্যাথমকে কৃতিত্ব দিয়েই বলছি। মেহেদী হাসান মিরাজ খুবই আননেসেসারি এবং অপরিপক্ক ক্রিকেটটা খেলেছেন, যেটা অধিনায়ক হিসেবে একেবারেই কাম্য না। লোয়ার অর্ডার প্রি ডিসাইডেড শট আমরা যেটাকে বলি, আমি স্কুপ করতে যাব, সেটা এখন যে ধরনের বল আসে, সেটা যে ধরনের বল, এবং সেটা কোনো প্রপার স্কুপ হয়নি। আপনি অফ স্টাম্পের অতটা বাইরের একটা বলকে আপনি স্কুপ করতে পারেন না। সেটা কাভার অঞ্চলে খেলার জন্য পারফেক্ট বল ছিল, এবং সেটাই হওয়া উচিত ছিল। একটা অফ ড্রাইভ হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, স্কোয়ার কাট হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, অ্যাপার্ট ফ্রম এ স্কুপ শট ছাড়া যে কোনো কিছুই ওটার যে পারফেক্ট বল ছিল। এবং 4th স্টাম্প বা 6th স্টাম্পের একটা বল এইভাবে বাংলাদেশ আউট হবে, সেটা খুবই দৃষ্টিকটু মডার্ন ডে ক্রিকেটে। তাওহিদ হৃদয়, উনি একটা 6 মারা পরে কোনো দরকার ছিল না আরেকবার চার্জ করার, এবং যদি চার্জ করতেও যান কোন বলে কিভাবে চার্জ করা উচিত সেটা ওনার বোঝা উচিত ছিল। বাট আনফর্চুনেট বাংলাদেশ যে খুবই সাধারণ ব্লেয়ার টিকনারের মতো একজন সাধারণ বলারকে আমরা 4টা উইকেট বিলিয়ে দিয়ে আসছি, দিস নট এ গুড সাইন ফর বাংলাদেশ ক্রিকেট। আগামীকাল তো সেকেন্ড ওয়ানডে ম্যাচ, এবং এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ থাকবে কি থাকবে না, এক ম্যাচ বাকি রেখেই বাংলাদেশ সিরিজ হারবে কিনা, সেটার একটু সমীকরণের ব্যাপার আছে। আগামীকালকের ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে কি কোনো পরিবর্তন আপনি দেখতে পান কিনা? আমার মতে স্কোয়াডে পরিবর্তন করাটাই সমাধান না। এখন একটা জিনিস বাংলাদেশের যেটা প্রচলিত, যে সৌম্য সরকারকে আনা হোক, সৌম্য সরকার ইনক্লুড করবে, সৌম্য সরকারকে ইনক্লুড করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না। নির্বাচকদের একটা পরিকল্পনা আছে। অবভিয়াসলি সৌম্য সরকার একটা সুযোগ ডিজার্ভ করে, এবং আই বিলিভ যে এই সিরিজে অন্তত আমরা সৌম্য সরকার একবার মাঠে দেখব। বাট সেটা কার পরিবর্তে কিভাবে ইনক্লুশনটা হবে এবং অ্যাকচুয়ালি কি চাচ্ছেন নির্বাচকরা, সেই ক্লিয়ার মেসেজটাও কিন্তু ক্রিকেটারদের কাছে যাওয়া উচিত। ক্রিকেটারদের বোঝা উচিত যে এই ম্যাচটাকে অন্তত কিভাবে খেলা উচিত। খুব সিম্পল, নিউজিল্যান্ডের যে পেস অ্যাটাকটা সেটা খুব বেশি থ্রেটেনিং না। এখন আপনার নিউজিল্যান্ডের পেস অ্যাটাকটাকে আপনি কীভাবে সামলাবেন? নর্মাল আপনি নিজে চেনা পরিচিত এই লো পিচের উইকেটে আপনি জানেন যে আপনাকে স্ট্রাইক রোটেশনে খুব বেশি মনোযোগ দিতে হবে। আপনি যতই চেষ্টা করে দেখেন এখান থেকে বাউন্ডারি বের করা খুব একটা ইজি না। জুবাইর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের সহকারী
হিট কোচে যিনি সালাউদ্দিন আহমেদ, তিনি একটা কথা সবসময় বলতেন যে বাংলাদেশের প্লেয়ারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতায়। সেই জায়গাটা নিয়ে আসলে অনেক বেশি কাজ করবার রয়েছে, অন্তত প্রথম ওয়ানডে ম্যাচ দেখে আমাদের সেটাই মনে হয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে এই সিরিজে ফিরতে পারবে, সেটাই প্রত্যাশা করি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।